শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়ানহের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ভারতের গণমাধ্যমকে ইমেইলে জানালেন তিনি খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন। বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। মা মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়শাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাশিয়ার মস্কোতে সামরিক বিমান পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্তে পাইলটসহ নিহত 7। ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে আলোচনায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম IANSকে দেওয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। 9 ডিসেম্বর IANSে ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে খালেদা জিয়ার গুরুতর চিকিৎসার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, একথা জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করছি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে 27 নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার 10 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, 24 ঘন্টার মধ্যে বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল করে ইসিকে গ্যাজেট জারি করতে হবে। এছাড়া গাজীপুরেও আগের মতো 5টি আসন থাকবে। নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3 আসনে ভাগ করে। এরপর সর্বদলীয় সম্মিলিত কমিটি আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল, অবরোধ, অবস্থান, বিক্ষোভসহ নানা কর্মসূচি করেছে। আজ আপিল বিভাগ আসন পুনর্বহালের রায় দেন। চূড়ান্ত গ্যাজেটে বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট 1, ফকিরহাট, রামপাল ও মংলা নিয়ে বাগেরহাট 2 এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট 3 আসন গঠনের কথা বলা হয়। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 10 ডিসেম্বর। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে বলেন, যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘের আহ্বান ভারত প্রত্যাখ্যান করেনি বা গ্রহণও করেনি। প্রস্তাবটি সরকারের বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজয় শুধু তখনই সম্ভব হবে যখন বাংলাদেশ সরকার কায়েম হবে এবং বর্তমানে ভারতে অবস্থানরত 1 কোটি শরণার্থী তাদের বসতভিটায় ফিরে যেতে পারবে। যুদ্ধে পরাজয়ের আশঙ্কায় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পালাবার পায়তারা করছে। বিবিসির এমন খবরে নিয়াজি স্বীয় দুর্বলতা ঢাকার জন্য এদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দম্ভ ভরে বলেন, কোথায় বিদেশি সাংবাদিকরা? আমি তাদের জানাতে চাই, আমি কখনো আমার সেনাবাহিনীকে ছেড়ে যাব না। জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয় এদিন থেকেই।
মিত্রবাহিনীর জঙ্গি বিমানগুলো সাভার ও নয়ারহাটের রেডিও ট্রান্সমিটারের উপর হামলা করলে বেতার প্রচারে বিঘ্ন ঘটে। ক্যাপ্টেন শাহাবুদ্দিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে হেলিকপ্টার নিয়ে সিলেটের অগ্রবর্তী এলাকা পরিদর্শনকালে ভূমি থেকে নিক্ষিপ্ত গুলির আঘাতে তার হেলিকপ্টারের টেইল রোটার ক্ষতিগ্রস্ত হয়। হেলিকপ্টারের ভারসাম্যের ব্যাঘাত ঘটলেও ক্যাপ্টেন শাহাবুদ্দিন আশ্চর্যজনকভাবে পারদর্শিতায় ঘাঁটিতে ফিরে নিরাপদে অবতরণ করেন। মিত্রবাহিনীর বিমান আক্রমণে চট্টগ্রাম ও চালনা বন্দর অচল হয়ে পড়ে। কয়েকটা পাক সেনা ভর্তি জাহাজ বঙ্গোপসাগর পালাবার সময় ধরা পড়ে। এদিন মিত্রবাহিনীর উত্তরাঞ্চলের যুদ্ধে সর্বাত্মক সাফল্য অর্জন করে। ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী যৌথ অভিযান চালিয়ে দিনাজপুর, রংপুর ও সৈয়দপুরের পাকবাহিনীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়। যৌথ বাহিনী এই 3 শহর ছাড়া রংপুর ও দিনাজপুর জেলা সম্পূর্ণ শত্রুমুক্ত করে। রাতে যেসব পাকিস্তানি সৈন্য আশুগঞ্জ ছেড়ে ভৈরব চলে গেলে আশুগঞ্জ হানাদার মুক্ত হয়। পাকিস্তানি সেনাবাহিনী ভোররাতের মধ্যে তাদের সর্বস্ব নিয়ে ময়মনসিংহ শহর থেকে পালিয়ে যায়। মুক্ত হয় ময়মনসিংহ শহর। মিত্রবাহিনীর বিমান সান্তাহার রেলওয়ে জংশনে ব্যাপক গোলাবর্ষণ করে, ফলে বেশ কিছু পাক সৈন্য হতাহত হয়। এদিন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী উথান্টের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের সৈন্য প্রত্যাহারের দাবি ব্যক্ত করেন। চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চিপো ফেই বলেন, ভারতের কার্যকলাপে তার সম্প্রসারণবাদী নগ্নরূপ প্রকাশ হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ভারত মহাসাগরের অদূরে অপেক্ষমান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ মার্কিন 7ম নৌবহরকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হতে এবং প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর প্রেরণ ও ভারত সীমান্তে চীনের সৈন্য সমাবেশের আগ্রাসী সিদ্ধান্তের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পাল্টা জবাব হিসেবে বঙ্গোপসাগরে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ 4টি সাবমেরিন সহ 20টি যুদ্ধজাহাজ প্রেরণ করে। রাজধানীর মোহাম্মদপুরের মা মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 10 ডিসেম্বর দুপুরে ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার 8 ডিসেম্বর সকালে শাহজাহান রোডের 14 তলা একটি আবাসিক ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান গৃহকর্মী আয়শা। জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়শাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল 7টার দিকে তিনি উত্তরায় স্কুলে চলে যান। সেখানে থাকা অবস্থায় স্ত্রীর মোবাইলে একাধিক ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত লাশ দেখেন। ভবনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়শা সকালে 7টা51 বাসায় আসেন এবং সকাল 9টা35 নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সামরিক বাহিনীর একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ ওই বিমানে থাকা 7 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার 9 ডিসেম্বর মস্কোর নিকটবর্তী ইভানোভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল AN-22 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ, যা রুশ সামরিক বাহিনীতে কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো হচ্ছিল। সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভা জেলার একটি নির্জন স্থানে আছড়ে পড়ে। মস্কো থেকে এলাকাটির দূরত্ব প্রায় 200 কিলোমিটার। দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় ক্রুদের বাইরে অন্য কারও হতাহতের আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চনার বিরুদ্ধে সারা দেশে মানববন্ধন, প্রতীকী অবস্থান ও সীমিত কর্মবিরতি পালন করছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বুধবার 10 ডিসেম্বর এই কর্মসূচি পালন করছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে দেখা যায়,
হাসপাতালের সামনের প্রশস্ত প্রাঙ্গণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘ মানববন্ধন। 2 হাতে ব্যানার, কণ্ঠে দৃঢ় স্লোগান, 10ম গ্রেড বাস্তবায়ন চাই, পেশাগত মর্যাদা চাই। চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী সহ দেশের সব বিভাগীয় ও জেলা হাসপাতালেই একই সঙ্গে চলছে কর্মসূচি। জেলা সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতাল সব জায়গায় সকাল 9টা থেকে 11টার মধ্যে টেকনোলজিস্টরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি: 1. ডিপ্লোমাধারী টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড প্রদান। 2. স্নাতক ডিগ্রিধারীদের জন্য 9ম গ্রেড সৃষ্টি। 3. পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে স্বতন্ত্র টেকনিক্যাল ডিরেক্টরেট প্রতিষ্ঠা। 4. দীর্ঘদিনের নিয়োগ জট, পদোন্নতি স্থবিরতা ও বেতন বৈষম্য নিরসন। ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের সিনিয়র টেকনোলজিস্ট ও সমন্বয়ক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই থেকে ল্যাবের প্রতিটি পরীক্ষায় আমরা রোগ নির্ণয়ের মেরুদণ্ড, কিন্তু আমাদের সেই অবদান এখনও পুরনো গ্রেডের অন্ধকারেই পড়ে আছে। দক্ষ জনবল ধরে রাখতে চাইলে আমাদের ন্যায্য মর্যাদা দেওয়া ছাড়া বিকল্প নেই। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর বুধবার। এবছর দিবসের প্রতিপাদ্য মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়। অথচ বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন 1 বছরের বেশি সময় ধরে অকার্যকর। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের চরম সব ঘটনার পর জুলাই অভ্যুত্থান মানুষকে করে তুলেছিল আশাবাদী। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত বছরের নভেম্বরে মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সহ সব সদস্যকে পদত্যাগ করতে হয়। অভিযোগ রয়েছে তাদের পদত্যাগে বাধ্য করা হয়। আওয়ামী লীগ আমলে এই মানবাধিকার কমিশনের ভূমিকাও অবশ্য ছিল প্রশ্নবিদ্ধ। এরপর গত মার্চে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার কমিশন আইন সংস্কার করে মাসখানেকের মধ্যে নতুন কমিশন গঠনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারপর 8 মাস গড়িয়ে গেলেও মানবাধিকার কমিশন এখনও গঠিত হয়নি। এর মধ্যে 1 মাসের বেশি সময় আগে মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি হয়। নতুন আইনের অনেক বিষয় মানবাধিকার কর্মীরা ইতিবাচক দৃষ্টিতে দেখলেও কিছু বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধ ও গণহত্যার দুর্লভ সংগ্রহ নিয়ে খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোডে তৈরি হয় দেশের একমাত্র গণহত্যা জাদুঘর। 2024 সালে প্রায় 32 কোটি টাকা ব্যয় করে সেখানে আধুনিক জাদুঘর ভবন নির্মাণ করে সরকার। ওই বছরের মে মাসে দৃষ্টিনন্দন জাদুঘর ভবনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। 2024 সালের 20 জুলাই সংস্কার কাজ করা ও কারফিউর কারণে জাদুঘর বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনের কারণে সেটি আর চালু হয়নি। 4 আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা না দেওয়াকে কেন্দ্র করে জাদুঘরের সামনে একটি হাসপাতালে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। তখন জাদুঘরের প্রধান ফটকও ভাঙচুর হয়। গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা বিবেচনায় প্রধান ফটক টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গত 17 মাসেও সেই তালা খোলা হয়নি। এখন পুরো জাদুঘর বন্ধ। জাদুঘরের ভেতরে মুক্তিযুদ্ধ, গণহত্যা, শহীদদের চিঠিসহ 192 ধরনের নিদর্শন রয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের 3.5 শতাধিক ছবিও আছে। আর্কাইভে সংরক্ষিত রয়েছে 10,000-এর বেশি ছবি, 2,000-এর মতো ভিডিও সহ অসংখ্য দুষ্প্রাপ্য নথি। তালাবদ্ধ থাকায় অধিকাংশ নিদর্শনই নষ্ট হচ্ছে। জাদুঘর সংশ্লিষ্টরা জানান, প্রধান ফটক মেরামতের জন্য গণপূর্ত বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। জাদুঘর ও আর্কাইভ পরিচালনার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকাও ছাড় হয়নি। এতে আর্থিক সংকটে প্রথম পর্যায়ে 8 কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়। নিরাপত্তা, আর্থিক সংকট সহ বিভিন্ন কারণে জাদুঘরটি এখন বন্ধ রয়েছে। দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অবৈধ ইসরায়েলি বসতির প্রায় 2 শতাধিক বাসিন্দা কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদ চত্বরে জোরপূর্বক প্রবেশ করে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসনের বিবৃতি অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ও বিকেলে 2 দফায় মোট 182 জন অবৈধ বসতির বাসিন্দা আল-আকসা মসজিদে ঢুকে কুব্বাতুস সাখরার কাছাকাছি তালমুদিক আচার অনুষ্ঠান পালন করে। একই দিন ইসরায়েলি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত গেট দিয়ে 778 জন বিদেশি পর্যটকও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে।
আল আকসা মসজিদ বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান হিসেবে স্বীকৃত। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলে নেয় এবং 1980 সালে শহরটি নিজেদের সঙ্গে যুক্ত ঘোষণা করে। তবে আন্তর্জাতিক পরিসরে এই পদক্ষেপ গ্রহণযোগ্যতা পায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, বহু বছর ধরে মরক্কো গেট দিয়ে এমন অনুপ্রবেশ ঘটছে। আল আকসা চত্বরে অবৈধ বসতির বাসিন্দাদের উস্কানিমূলক অবস্থান ও ধর্মীয় আচরণকে জেরুজালেমের বহু প্রতিষ্ঠান মসজিদ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ধারাবাহিক প্রয়াস হিসেবে দেখে। এবার শুনবেন বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। গত সপ্তাহে 2026 ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার তুলে দেন ইনফান্তিনো। ফিফা প্রধান এর আগে মার্কিন প্রেসিডেন্টের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং সাক্ষাৎকারও দেন। এর মাধ্যমে ইনফান্তিনো ফিফার নিরাপত্তার নিয়মের 4টি স্পষ্ট লঙ্ঘন করেছেন বলে অভিযোগ মানবাধিকার সংস্থা ফেয়ার স্কয়ারের। বিবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার এথিক্স কমিটিতে ফেয়ার স্কয়ার একটি অভিযোগপত্র পাঠিয়েছে। চিঠিতে ফিফা শান্তি পুরস্কারের উল্লেখ করে বলা হয়েছে, একজন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এ ধরনের একটি পুরস্কার প্রদান করা ফিফার নিরপেক্ষতার কর্তব্যের স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতির সংস্থার কৌশলগত দিক নির্দেশনা, নীতি ও মূল্যবোধ নির্ধারণ করার কোনো একক কর্তৃত্ব নেই বলে উল্লেখ করা হয় চিঠিটিতে। বিবিসি স্পোর্টস মন্তব্যের জন্য ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সাড়া পায়নি। 2026 সালের জুন জুলাইয়ে কানাডা ও মেক্সিকোর সঙ্গে বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। 5 ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ড্র শুরুর আগে ট্রাম্পকে শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ পদক্ষেপ গ্রহণ এবং বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করার স্বীকৃতি হিসেবে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে একটি সোনালী ট্রফির পাশাপাশি ট্রাম্পকে একটি পদক ও সনদ তুলে দেন ফিফা সভাপতি ইনফান্তিনো। এর আগে অক্টোবরে ইনফান্তিনো ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছিলেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার নিশ্চিতভাবেই পাওয়ার যোগ্য। গত মাসে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে একটি সাক্ষাৎকারের সময় ইনফান্তিনো বলেন, আমাদের সবারই যা করেছেন তাকে সমর্থন করা উচিত, কারণ আমি মনে করি তিনি বেশ ভালো করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের সমন্বিত প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক এর গ্রাহকরা বীমা তহবিল থেকে তাদের আমানতের 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন চলতি ডিসেম্বরের মধ্যেই। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম এবং ইউনিয়ন ব্যাংক এ 5 শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে গত 2 ডিসেম্বর। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, ইন্স্যুরেন্স ফান্ডের টাকা ইতিমধ্যে পাওয়া গেছে। যেহেতু গ্রাহকদের নতুন ব্যাংকের অধীনেই অর্থ প্রদান করা হবে, তাই সবার নামে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। 5 ব্যাংকের পুরনো অ্যাকাউন্টসমূহ একীভূত করতে হবে এবং ব্রাঞ্চ ভিত্তিক অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এসব কারণে সময় লাগছে, তবুও ডিসেম্বরের মধ্যেই গ্রাহকরা টাকা পেয়ে যাবেন বলে আশা করি। বাঙালিয়ানার শায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।